আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়, দেখার আমন্ত্রণ রইল। দর্শক, বিবিসি নিউজের এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত। তার এই মন্তব্যে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম অভিযোগ তুলেছেন, বিএনপি মহাসচিবের বক্তব্যে আরেকটি 1-11 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা, নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। তার দাবি, ছাত্র এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা 5 আগস্ট থেকেই শুরু হয়েছে। এদিকে ফেব্রুয়ারির মধ্যে নতুন দল গঠনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে সরকারে যুক্ত থেকে নতুন দল গঠন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ভালো চোখে দেখছেন না কোনো রাজনৈতিক দল। এদিকে বিএনপির প্রতি ইঙ্গিত করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। অন্যদিকে নতুন দল গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতা করছে না জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনে যুক্ত হলে তারা সরকারে থাকবেন না। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে সরকারের ছত্রছায়ায় রাজনৈতিক দল গঠন হলে তা হবে ডক্টর ইউনূস সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। এমন উত্তপ্তকর বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় 1-11-এর ভূত। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালি প্রিন্স, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান। তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন। এই আজকের যে আলোচ্য বিষয় কিংবা এই মুহূর্তে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন সংস্কার প্রশ্নে যে আলোচনাগুলো হচ্ছে, একজন সচেতন নাগরিক হিসাবে আপনার যে ভাবনা রয়েছে সেই ভাবনা আপনার ফোন করে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি। আলোচনা শুরুতে লুৎফর রহমান আসতে চাই যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, এটি তো বিএনপির দীর্ঘদিনের সংগ্রাম এবং সেই সংগ্রামে আপনারাও শিক্ষার্থীরা কথা বলেছে, একদম সর্বশেষ এসে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে সামনে রেখে আরও বেশি জোরালো হয়েছে। বিএনপির সম্মানিত মহাসচিবের যে বক্তব্যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, এখানে আপনাদের দৃষ্টিতে এমন কি ব্যত্যয় ধরা পড়েছে যে কারণে আপনাদের মধ্যে থেকে এই ধরনের মন্তব্য আমরা শুনছি? ধন্যবাদ আরটিভিকে এবং আমার সঙ্গে যারা সহ আলোচক রয়েছেন। আসলে যখন কালকের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব যখন এই সাক্ষাৎকারটি দিয়েছেন, তারপরের যে প্রতিক্রিয়া নাহিদ ইসলাম যেটি দেখিয়েছেন, সেটিকে আমি একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবেই দেখছি। কারণ হচ্ছে আমরা যখন শুরু থেকেই একটি আলাপ আমরা শুনছিলাম -2 ফর্মুলা এবং 1-11-এর কথা, সেটি কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকেই মূলত এই আলাপের সূচনাটি আমরা পেয়েছি। এই আলাপটি বিএনপি শুরু করেছে। এরপরে আমি কেন জানি এটা বিএনপি কেন মনে করছেন যে বর্তমান সরকার নিরপেক্ষ নন, এটা আসলে আমার কাছে বোধগম্য নয়। কারণ যে সরকারটি গঠন করতে প্রায়, সেক্ষেত্রে তারা কিন্তু কারণগুলোও বলছে যে এই কারণে তাদের কাছে মনে হচ্ছে না দল গঠন তার মধ্যে অন্যতম। আচ্ছা, দল গঠনের ইতিমধ্যে আপনারা জেনেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং যারা সরকারের সঙ্গে রয়েছেন তারাও এই ব্যাপারটি ক্লিয়ার করেছেন, পরিষ্কার করেছেন। দল গঠন যারা করছেন এখানে তো সরকারের কেউ নন, কারণ দল গঠন করছেন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। এবং সরকারে যারা রয়েছেন, বিশেষ করে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা তো এখন বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটির কেউ নন। কিন্তু তাদের উৎস তো এখানে কিন্তু তারা যখন সরকারের শপথ নিয়েছেন সরকারে যাওয়ার জন্য, বা উপদেষ্টার শপথ যখন যেদিন নিয়েছেন সেদিন থেকে তারা তো এই বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটির অংশ নন, এবং তারাও বিভিন্ন জায়গায় এটি ক্লিয়ার করেছেন। এখন এই প্রশ্ন আসতে পারে, যেহেতু তারা দুইজন এখানে সমন্বয়ক ছিলেন, একজন লিয়াজু কমিটির সমন্বয়ক ছিলেন, সেই জায়গা থেকে যেহেতু এই সরকারটি গঠন হয়েছে একটি অভ্যুত্থান থেকে, সেই জায়গায় তাদের একটি কথা বলার জায়গা বা তাদের সেই স্পিরিটের জায়গা আমি মনে করি ধারণ করেই তারা এই বক্তব্য দিয়েছে। সেক্ষেত্রে বিএনপি ধরুন যে একটা বড় রাজনৈতিক দল, একেবারে তৃণমূল পর্যায়ে তার সাংগঠনিক সেই পরিস্থিতি বা সেই সক্ষমতা বা সামর্থ্য সেই জায়গাটি আছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেমনটি বললেন এটা যদি খুব যেভাবে বললেন সেভাবে যদি মাঠে এটি কার্যকর হতো, তাহলে নিশ্চয়ই বিএনপির মতো দল, তার মহাসচিব
তিনি এই ধরনের মন্তব্য করতেন না। তারা তো জেনে শুনে বুঝেই আসলে তারা বলছেন। তা সেই জায়গা থেকে আলাদা পরস্পর বিপরীত মন্তব্য বক্তব্য সেটি তো বাংলাদেশের রাজনীতিতে সেটি তো আছেই। এর পাশাপাশি তাদের অবস্থানটা নিরপেক্ষ, এই ক্ষেত্রগুলোতে বিএনপি এবং মানুষের মনে আস্থা তৈরি হয়, এরকম বক্তব্য তো আমরা দেখছি না। আমি বিভিন্ন সময় বিশেষ করে প্রধান উপদেষ্টা যখন একটি সময়ের একটি রোডম্যাপ কিন্তু তিনি দিয়েছেন, ব্যাপারটি যে এই বছরের শেষ থেকে নিয়ে জুন পর্যন্ত তার একটি তিনি বলেছেন যে এর মধ্যে নির্বাচন হবে। জি, তো এর মধ্যে আমি মনে করি বিএনপির তো বিশেষ করে তিনটি জায়গায় আন্তরিক হওয়ার আমি মনে করি বেশি জরুরি। একটি হচ্ছে বিচার, সংস্কার এবং ইলেকশন। কিন্তু বিএনপি শুধুমাত্র ইলেকশন কেন্দ্রিক যে বক্তব্যগুলো আমি দেখছি, এটি মনে করি এক ধরনের চাপই প্রয়োগ করা হচ্ছে এই সরকারকে। কারণ আমাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত ছিল বিচার, যেটি আমরা বিএনপির কাছ থেকে সবসময় প্রত্যাশা করি, একটি বৃহৎ দল এবং তারা অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অংশ। সেই জায়গা থেকে বিএনপির বক্তব্য কেন জানি শুধু ইলেকশন কেন্দ্রিকই হচ্ছে, কিন্তু বক্তব্য তো আসা উচিত বিচার, সংস্কার, তারপর ইলেকশন। ইলেকশন তো অবশ্যই হবে, কিন্তু বিচার আর সংস্কার। বিএনপি তো বিচার করতে পারবে না। বিএনপির হাতে কি বিচার করার সুযোগ আছে? বিচার করবে সরকার। বিএনপি তো কয়েকবারই বলেছে, নিশ্চয়ই সেটিও আপনি জানেন, যে এখানে প্রিন্স ভাই আছেন, তার কাছে আলোচনা শুনবো, যে বিগত সরকারের যে অপরাধ, তাদের যে ফেসিবাদ এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে প্রেক্ষাপট, সেটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে দ্রুত সময়ের মধ্যে বিচার তারাও চান, কোড আনকোড আমি সেটি বলছি, নিশ্চয়ই সেটিও আপনি শুনেছেন। তাহলে তারা আর এখানে অস্পষ্টতা কি আছে বিচারের প্রশ্নে? এটা আমি মনে করি যে যখন বারংবার শুধু যেমন এমন কিছু প্রস্তাব, এমন কিছু আলোচনা এসছে যে তারা বিএনপির বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন জায়গা থেকে তারা বলার চেষ্টা করছেন যে ইলেকশন এই বছরেরই আগস্টে বা জুন জুলাইয়ের কথা বলছেন। আমি মনে করি না তারা বিচার এবং সংস্কারের ব্যাপারে আন্তরিক। বিচার এবং সংস্কারের ব্যাপারে যদি তারা আন্তরিক হতেন, তাহলে তারা এই বিচার এবং সংস্কারের ব্যাপারটি আরো স্পষ্ট করে বলতেন। তার মানে আপনি যেটা বলছেন বা বৈষম্যবিরোধী নাগরিক তার মানে কি সেটাও আপনারা মাঠ পর্যায়ের খোঁজ খবর নিয়ে বলছেন? লুৎফর রহমান নিরপেক্ষ সরকারের কথা বলেন, সেই পালে কিন্তু হাওয়াদেন পতিত সরকারের যে আগের বিশেষ করে মোহাম্মদ আলী আরাফাত, তার একটি পোস্ট আমি দেখলাম। তো কেন জানি কিছু জায়গায় টোনটা একদিকেই চলে যাচ্ছে, এটা গোলমাল মনে হচ্ছে। হ্যাঁ, আমার কাছে একটু গোলমেলে মনে হচ্ছে। কিন্তু বিএনপিতে বলছে যে সরকার কিংবা সরকারের কেউ কেউ, বিশেষ করে ছাত্র উপদেষ্টাদের, তাদের কার্যক্রম এবং অবস্থান বা কর্মকাণ্ডের প্রতি আমরা সম্মান রেখেই বলছি, কিংবা আপনাদের এই দুইটি শিক্ষার্থীদের দুটি প্ল্যাটফর্ম, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আপনাদের কোনো সমন্বয়কের বক্তব্য অথবা গতি প্রকৃতি নিয়েও বিএনপি সহ কিন্তু যে আলোচনা করছে, সেখানেও কিন্তু একটা গোলমালের একটা সুযোগ তৈরি হচ্ছে, বা সুযোগ তৈরি হচ্ছে এই অর্থে যে একটা সুযোগ বা সন্ধান পাওয়া যাচ্ছে, আলোচনা আছে। আমরা এটা শুনবো। আরও শহীদ ইমরান সাহেব, প্রিন্স আসতে চাই যে বিচার এবং সংস্কারের চেয়ে বিএনপির মূল আবেদন কিংবা মনোযোগ হলো নির্বাচন, কেন? শুধু ক্ষমতায় যাওয়া কি? ধন্যবাদ আজকের এই টক শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে সহ আলোচক হিসাবে উপস্থিত আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক এবং কবি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব সোহরাব হোসেন, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জনাব লুৎফর রহমান। তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো এখানে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন এবং লুৎফর রহমানের যে বক্তব্য, সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, বারবার বলেছি, এখনও বলছি, ভবিষ্যতে বলবো, যে আমরা বিচার, সংস্কার, নির্বাচন তিনটাকে আমরা সমান গুরুত্ব দিচ্ছি। এবং আমরা বলেছি বিচার তো আপনি নিজেই বলেছেন, এটা তো বিএনপি করার কিছু নেই না, কিন্তু আমার বলাতে তিনি তো সন্তুষ্ট হলেন না, তিনি বলেন ঘাপলা আছে। না, কোনো ঘাপলা নাই। আরে এই আওয়ামী লীগ, এই শেখ হাসিনা এবং তার পরিষদ, তার দল বিএনপির উপর যে নির্যাতন করেছে গত 15 বছরে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে 25 মাস জেলে রেখে তার জামিনের অধিকার কেড়ে নিয়ে, তার চিকিৎসার সুযোগ কেড়ে নিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটার পর একটা ফরমায়েশি সাজা দিয়ে তাকে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য করেছে, তার বিরুদ্ধে মামলা দিয়েছে। আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রায় 8,000-এর উপর নেতাকর্মী নিহত হয়েছে, 600-র উপর নেতাকর্মী গুম হয়ে গিয়েছিল। এখনো পর্যন্ত আমরা প্রায় 67 জনের এখনো খোঁজ নেই, আমাদের চৌধুরী আলম, কোনো সন্ধান নেই। তো আমরা তাদের বিচার চাবো না, গোলমাল আছে, এটা যারা বলেন, আমি মনে করি তারা বিএনপির প্রতি অবিচার করছে। শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, তাদের যে বক্তব্য, কারো বক্তব্য যে ক্ষমতার আনন্দে পিছনে নির্যাতন আপনারা ভুলে যাচ্ছেন, কখনোই নয়। আমাদের সবার আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় প্রতিদিনই একই কথা বলছেন, আমাদের পেছনের দিকে তাকাতে হবে। আমরা আমাদের সেই নির্যাতনের কথা ভুলে যাইনি, আমাদের নিপীড়নের কথা ভুলে যাইনি। আমরা তো 3.5 মাস জেল খাটতে হয়েছে, আমাদের নামে মিথ্যা মামলা, আমরা তো একদিনও বাড়িতে ঘুমাতে পারি নাই।
আচ্ছা, ওনারা তো হলে থাকতে পেরেছেন। আমাদের আমাদের কোনো ছাত্র না, দলের অনেক নেতা শিক্ষার্থী কোনো হলে থাকতে পারে না, আমি সেটা আমি থাকতে পারে না, কিন্তু আমি আপনার প্রিন্স কথা ভাই, বলছি না। আমার প্রশ্ন হলো যে আমি বিএনপির কথা সম্মানিত বলছি আপনার আজকে দলের সম্মানিত আজকে মহাসচিব বলা হচ্ছে হ্যাঁ বলেন। আমার প্রশ্ন হলো আপনার দলের সম্মানিত মহাসচিব কেন বলছেন যে নির্বাচন করার জন্য আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে? আমি আসছি। বলা হচ্ছে আমাদের টোন আর আওয়ামী লীগের টোন একদিকে। এটা বিএনপির প্রতি একটা অবিচার, এটা একটা অসত্য অপপ্রচার, এবং এই জন্য এই কথাটা বলছি যে বিএনপির টোন অবশ্যই আমরা নির্বাচনের প্রশ্ন। আমরা আজকে দেখলাম যে নাগরিক কমিটির আহ্বায়ক কি নাম ওনার, নাসিরউদ্দিন পাটোয়ারি সবসময় আলোচনায় থাকতে চান, জি। এক একটা কথা বলে। তার বলছে তাদের হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে বিচার এবং সংস্কার, নির্বাচনের কথা উনি বলছেনই না। আরে নির্বাচন যদি না থাকে, নির্বাচনই তো বড় সংস্কার। গত 15 বছর অনির্বাচিতের শাসনে দেশকে তছনছ করে ফেলা হয়েছে, আজকে নির্বাচনই তো বড় সংস্কার না। যে আর বলা হচ্ছে বিএনপি সংস্কারের কথা বলছে না। বিএনপি আরো 2 বছর আগে বা তারও আগে যে সংস্কারের কথা বলছে, এখন যারা সংস্কারের কথা বলতে বলতে মুখে ফেনা তুলছে, তারা কিন্তু তখন সংস্কারের কথা বলে নাই, তাদের কোনো হদিস ছিল না। আমরা তখন সাহস করে না, শিক্ষার্থীরা যদি বলে, শিক্ষার্থীরা এবং বলে কি যদি মানে তারা বলছে, আমি বলছি প্রিন্স ভাই, শিক্ষার্থীরা আমাদের গর্ব, তারা এই দেশের সূর্য সন্তান। তারা যে আন্দোলন, আমরা তো 15 বছর আন্দোলনে একটা প্রেক্ষাপট রচনা করেছি, তারা সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। সেই আন্দোলনে আমরাও শরিক ছিলাম, আন্দোলনের একটা শক্তি, আমাদেরও রক্ত গেছে, লাশ হয়েছে আমাদের নেতাকর্মীরা, আমরা কেউ বাড়িতে ঘুমাতে পারিনি, হাজার হাজার নেতাকর্মী এই 1.5 মাসে আমাদের জেল খাটতে হয়েছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ। এই আন্দোলনে আমরাও ছিলাম, তারা আমাদের গর্ব। কিন্তু আজকে একটা বুঝেই যে আপনি বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, আপনি কি পড়েছেন? আপনি 2-3 বার পড়েন, সেখানে মির্জা ফখরুল ইসলাম বলেছেন যদি আমরা তো যদি যদি আপনার এই সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে অবশ্যই নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। দাবি তোলেন নাই, হবে না, প্রশ্ন তো ওখানেই, প্রশ্ন তো ওখানেই। কেউ যদি রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল করে, আমরা রাজনৈতিক নতুন দলকে স্বাগত জানাই, ওয়েলকাম করি। বিএনপি শতফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করে। বিএনপির চেয়ারপারসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, তার হাত ধরেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছিল। আমরা সমস্ত নতুন দলকে আপনাদের পক্ষ থেকে প্রিন্স ভাই, আমার এই ছোট প্রশ্ন, আমরা কিন্তু আমাদের কনসার্নটা ওই জায়গাতে যে একটা সরকারের থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা নিরপেক্ষ সরকার। জি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যখন প্রশ্ন করা হয়েছে তাহলে কি এই সরকারের নিরপেক্ষতা নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে, উনি বলছে মোটেই না, একদমই না, এখন পর্যন্ত না। না, কিন্তু পরের লাইনটাই তো সেই, তখন বলেছেন কিন্তু যদি দিয়ে পরের যে লাইনটা পড়েছেন ওখানেই তো অসুবিধা। এই সরকারের মানে রাজনৈতিক দল করে, তাহলে তো এই সরকার নিরপেক্ষতা হারাবে। প্রিন্স ভাই, এখানে এই প্রশ্নটা নিরপেক্ষতা যদি হারায়, না আমাদের প্রিন্স ভাই, নিরপেক্ষতা যদি হারায়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেটা মেনে নেবে। প্রিন্স ভাই, দর্শক যারা আছেন তারা এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে শুনতে চাচ্ছেন নিশ্চয়ই। সেটি হচ্ছে যে আমাদের যেটি লুৎফর রহমান বললেন যে 3 জন যে শিক্ষার্থীদের মধ্যে থেকে সরকারের যে 3 জন প্রতিনিধি বা উপদেষ্টা হিসাবে আছেন, তারা এই শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে তাদের আর ধরা যাবে না। এই জায়গাতে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? আসলে সঠিক নয়, ধরা যাবে না। তাদের সমস্ত কর্মকাণ্ড নাগরিক কমিটি কেন্দ্রিক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক। হ্যাঁ, তারা হয়তো সরকারে আসার পরে সেই দলের বা সেই সংগঠনগুলোর সাংগঠনিক যে পদ ছিল সেখানে হয়তো এখন নাই, মানে সরকার আসার পর নিরপেক্ষ হতে পেরেছে। কিন্তু আমি বলতে দেন, জি ভাই, কিন্তু তারা তো অবশ্যই সেই রাজনৈতিক দলগুলোকে সেই প্ল্যাটফর্মগুলোকে প্রতিনিধিত্ব করছে, এটাকে অস্বীকার করা যাবে? করা যাবে না। তারপরেও ধরেন আমরা তো মাঠে ময়দানে কাজ করি না রাজনৈতিক দল, আমরা কি মাঠে ময়দানে এই নতুন দলের যে আবির্ভাবের যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন সংস্থার যে তৎপরতা, আপনি তো বলছেন সেটা খোঁজ নিয়ে বলছেন, সেটা আমি স্পষ্টই করছি। জি, সেটা কি অস্বীকার করা যাবে? সেটা তো অস্বীকার করা যাবে না। এগুলি তো আমরা তো বিভিন্ন জায়গায় আমরা মানে টোকা দিলেই বুঝতে পারেন। না, টোকা দেওয়া হচ্ছে আমাদেরকে বিভিন্ন জায়গায়, পত্রিকায় তো এসছে। আপনারা কি অস্বীকার করতে দেখেছেন? ফেব্রুয়ারির মধ্যে দল আসবে, এটা তারাই বলছেন। না, পত্রিকাতেও দেখেছেন যে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের বঞ্চিত এবং যারা মানে ছিলেন, মানে কি বলে, ট্র্যাকের বাইরে আছেন, তাদেরকে নতুন দলের ব্যাপারে নক করা হচ্ছে, পত্রিকা এসছে না?
হ্যাঁ, মানে তো এখন প্রেক্ষাপটটা এরকম, যারা এলাকায় জনপ্রিয় নিজ নিজ দল থেকে। কে করছেন? কে করছে? কোনো একটা সংস্থা করছে, সরকারি সংস্থা। আমাদের বক্তব্যটা ওই জায়গাতে। আর রাজনৈতিক দল করেন, ওয়েলকাম করব। রাজনৈতিক দল করেন, রাজনৈতিক কিন্তু আপনাদের প্রশ্ন হলো যে সরকারের শক্তি বা সরকারের ক্ষমতা বা রাইট সংস্থাগুলো ব্যবহার করে কেন, এটাই হলো প্রশ্ন। ওইটাই আমাদের প্রিন্স ভাই, প্রশ্ন। এবং আরেকটি বিষয় আরবার স্পষ্ট করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন এই সরকারের নিরপেক্ষতা হারানোর বিষয়ে বা সরকারের ভিতর থেকে রাজনৈতিক দলগুলো করার বিষয়ে, আজ থেকে প্রায় 25 দিন আগে জামাতি ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সেম বক্তব্য দিয়েছে। আপনারা সামাজিক গণমাধ্যমে তা দেখতে পেয়েছেন। কই তখন তো এরকম প্রতিক্রিয়া আমরা কারো কাছে তার মানে এটা কি প্রমাণ করে? এটা কি প্রমাণ করে? পাই নাই। আচ্ছা, পান নাই, তাহলে কি প্রমাণ করে? এখনো শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধেই বা এই বক্তব্যের বিরুদ্ধে বলা হচ্ছে। সেই প্রতিক্রিয়া তখন আমরা কেন দেখতে পেলাম না? কেন দেখতে এটা পেলাম যদি না? লুৎফর রহমান সাহেব অবশ্যই বলতেন। এই প্রশ্নটি থাকলো। তার আগে সৌরভ হাসান, সৌরভ ভাই আসতে চাই যে আসলে শিক্ষার্থীদের দুটি প্ল্যাটফর্ম এবং এখন যে 3 জন প্রতিনিধি আছে সরকারে, তাদের বক্তব্য, বিএনপির সম্মানিত মহাসচিবের বক্তব্য, আমরা প্রিন্স ভাইয়ের আলোচনার প্রেক্ষাপট আমরা জানি, আপনি জানেন যে জামাত ইসলামের সম্মানিত আমির তার যে বক্তব্য, সবকিছু মিলে যদি আলোচনাটি আগামী নির্বাচনকে সামনে রেখে আলোচনাটি থেকে বোঝার চেষ্টা করি আপনার কাছ থেকে, তাহলে কি বুঝতে পারবো, দর্শক কি শুনতে পারবে আপনার কাছ থেকে? ধন্যবাদ আপনাকে এবং প্রিন্স ভাই এবং তরুণ বন্ধু লুৎফর রহমানকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে যে এই যে বিতর্ক তৈরি হলো নির্বাচনের দিনক্ষণ এবং প্রার্থী হওয়া না হওয়া, নতুন দল, এটা খুব যে জরুরি ছিল বলে মনে করি না। আমরা গণতান্ত্রিক সমাজে ব্যক্তি দল হিসাবে যে কেউ যে বক্তব্য রাখতে পারে এবং সেক্ষেত্রে সেটাকে ভিন্ন চোখে না দেখাই ভালো। এটি বিএনপির ক্ষেত্রেও যেমন সত্য, ছাত্র নেতৃত্বের ক্ষেত্রেও সত্য। জি, দ্বিমত থাকবেই। দ্বিমত 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 এবং ভিন্নমত না থাকলে তো গণতন্ত্র হয় না, তাহলে একটি দল হতো। এখন বিএনপির পক্ষ থেকে একটা শঙ্কাই প্রকাশ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদি উনি এইটাই ইঙ্গিত করেছেন, যদি এই সরকারের যারা আছেন তাদের কেউ 3 জন উপদেষ্টা ছাত্র নেতৃত্বের মধ্যে, তারা যদি সাংগঠনিকভাবে নতুন দলের সাথে যুক্ত হন তাহলে এখানে থাকা উচিত না। আমি তো মনে করি এখানে এর জবাবে আসিফ মাহমুদ উপদেষ্টা একবার স্পষ্টভাবে বলেছেন যে তারা যদি নতুন দলের সাথে যুক্ত হন তাহলে সরকার থেকে পদত্যাগ করেই হবেন। এখানে কিন্তু বিতর্কটা শেষ হতে পারত, কিন্তু হয়নি। এটা হচ্ছে পারস্পরিক আস্থার অভাব, সংশয় সন্দেহ একে অপর সম্পর্কে। এটি বোধহয় আগস্টের পর জুন জুলাই থেকেই শুরু হয়েছে। সেটার একটা কারণ যে ক্যাম্পাস তো হচ্ছে ছাত্র নেতৃত্বের, মানে আন্দোলনকারী ছাত্র নেতাদের প্রধান ভিত্তি। সেখানে বিএনপির যে ছাত্র সংগঠন সেটাও একটি বড় সংগঠন এবং তারা প্রতিদ্বন্দ্বী মনে করে এবং সেটি ডাকসু, মানে এই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করেও কিন্তু এই ধরনের পাল্টা বক্তব্য এসেছে। কিন্তু ভয়ের যে বিষয়টি সেটা হচ্ছে উপদেষ্টা নাহিদ ইসলাম যে কথাগুলো বলেছেন তাতে কিন্তু একটু শঙ্কায় প্রকাশিত হয়। সেটা হচ্ছে তিনি বলেছেন যে শুধু আমরা নই, মানে ছাত্র নেতৃত্বই শুধু সরকারে আছে তা না, বিএনপিও পরোক্ষভাবে সরকারে আছে, বিএনপি বা অন্য দলও। সেটি কীভাবে? যে তারা সরকারের বিভিন্ন কাজে হস্তক্ষেপ করছে, এটি বলছে আসিফ মাহমুদ। আর নাহিদ ইসলাম বলছে যে সরকার গঠনের প্রক্রিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিএনপি বা অন্য দলের যে খবরদারি, দখলদারি শব্দটা বলে না, যে তাদের অবস্থান এখন হয়েছে কি এই জায়গাতে যে ধরুন যদি নিরপেক্ষ ওই বক্তব্য থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের বক্তব্য থেকে আসি, যে তিনি বলছেন যদি নিরপেক্ষতার ঘাটতি হয় তখন আরেকটি নিরপেক্ষ সরকার বা নির্বাচন পরিচালনার জন্য তিনি সেই মন্তব্যটা ব্যক্ত করেছেন। কিন্তু এর সূত্র ধরে তথ্য উপদেষ্টা যে অনেকগুলো বিষয় বলেছেন, এখন প্রশ্ন হলো এই জায়গাতে এই সরকারের পিছনে, মানে সরকারকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে
কোনো রাজনৈতিক দল পৃষ্ঠপোষক হিসাবে কাজ করছেন কিনা? কারণ এই বক্তব্যের প্রেক্ষাপটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের প্রেক্ষাপটে তথ্য উপদেষ্টার এতগুলো বিষয় নিয়ে বক্তব্য দেওয়ার মধ্যে তো আসলে অনেকে মিল খুঁজে পাচ্ছেন সেটা না। বলতেই পারে, কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগ মাঠে নেই, মানে সাবেক স্বৈরাচারের নেতাকর্মী বা কেউ মাঠে নেই, ছাত্রলীগ তো নিষিদ্ধ। এখন রাষ্ট্র পরিচালনার জন্য আমরা যদি এরকম সংস্কৃতি তৈরি করতে পারতাম, যেমন যুক্তরাষ্ট্রে হয় যে সরকার বদলের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু বদলে যায়। এখন এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর তার হাতে এমন কোনো ম্যাজিক ছিল না যে বা অলৌকিক কোনো ক্ষমতা ছিল না যে কিছু লোককে, যার সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই, যার সাথে কোনো দলের সংশ্লিষ্টতা নেই, এরকম লোকজনকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেবে। কারণ স্বৈরাচারের যারা দায়িত্ব ছিল তারা তো তাদের বাদ দেওয়া হয়েছে। সুতরাং কোনো না কোনো দলের পড়বেই, দলের প্রভাবিত, দলের সমর্থক, দলের নেতা, মানে পেশাজীবী সংগঠনের। এখন এক্ষেত্রে তো এই যে যখন হয়েছে তখন একইভাবে আসিফ কি বলে নাহিদ ইসলামের কাছে এই প্রশ্নটা আসবে, যখন এটা হলো যখন অমুক জায়গায় মানে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে নির্দিষ্ট দলের কোনো নেতা বা কোনো সমর্থক সেখানে প্রভাব সৃষ্টি করেছে বা প্রভাব সৃষ্টি করে বসেছে, সেটার তখন তো সরকারের পক্ষ থেকে প্রতিবাদ করা উচিত ছিল বা বাধা দেওয়া উচিত ছিল। কারণ নিয়োগের ক্ষেত্রে ওই জায়গায় কি ওই জায়গায় আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, প্রজ্ঞাপন তো জারি করে, ওইখানে ওইখানে মেনে নেওয়া হয়েছে, ওখানে মেনে নেওয়া। আবার ছাত্ররা অনেক ক্ষেত্রে যেটা করেছে সেটাও সরকার মানে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো মেনে নেওয়া হয়েছে। এই যে পারস্পরিক মেনে নেওয়ার ক্ষেত্রে এখন একটা সেই মেনে নেওয়ার জায়গাটা নেই, মানে সেই মেনে নেওয়াটা এখন যখন খুব স্পষ্ট হ্যাঁ, হচ্ছে, মেনে নেওয়াটা এখন বিরোধিতার পর্যায়ে না, স্পষ্ট না। এখন হিসাব নিকাশটা হচ্ছে তখন জুন জুলাইতে ছাত্র নেতৃত্ব নতুন দল করার চিন্তা করেছে কিনা সেটাও স্পষ্ট না, কিন্তু তারা যখন ঘোষণা দিয়েছে, আমি যে কথাটি বলতে চাচ্ছি যে এখন হচ্ছে দুই পক্ষেরই আগামী ভোটের হিসাব নিকাশ, এবং সেক্ষেত্রে আবার প্রশ্নটা এইখানে ছিল যে এখন এই আলোচনার বাস্তব ভিত্তিটা কি, মাঠ কি বলছে আগামী ভোটের হিসাব নিকাশ। সেখানে যারাই ছোট দল হোক, বড় দল হোক, নতুন দল হোক, পুরনো দল হোক, তারা চাইবে নির্বাচনে জয়ী হতে। সেক্ষেত্রে জনগণের কাছে যাবে, জনগণ যার নীতি কর্মসূচিকে সমর্থন করবে তারা জয়ী হবে, যার নীতি কর্মসূচিকে সমর্থন করবে না তারা জয়ী হবে না। তবে ছাত্র নেতৃত্বের যে শঙ্কা, সেই শঙ্কাটা আমি মনে করি যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের আমলে নিয়ে একটা অন্তত আশ্বস্ত করা উচিত। এই কারণ আমরা তো অনেকগুলো নির্বাচন দেখছি, ভালো নির্বাচনও, কিন্তু নির্বাচনের পর গণতন্ত্রটা কেন কাজ করলো না, সেক্ষেত্রে এই প্রশ্ন থেকেই যাচ্ছে। এই পর্যায়ে সৌরভ, এই পর্যায়ে এতটুকু ছোট্ট করে শুনতে চাইবো, প্রশ্নটি ছোট, উত্তর হয়তো অনেক বড়, কিন্তু ছোট্ট করে শুনতে চাইবো। অনেকেই বলছেন যে আসলে বিএনপি বিচার সংস্কার কিংবা নির্বাচন বা এমন সরকারের যে কর্মকাণ্ড যেটি সাধারণ মানুষের যে চাহিদা, দৈনন্দিন চাহিদা, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা বাজারের নিত্যপণ্যের যে দামের প্রসঙ্গ, যে স্বস্তি অথবা মানুষের মধ্যে একটা আস্থার অবস্থা তৈরি করতে পারে নাই, এই প্রসঙ্গ সামনে অনেকে অনেকেই বলছেন যে বিএনপি ধৈর্যের পরিচয় দিচ্ছে। আপনার কাছে কি সেটি মনে হয়? ধৈর্যের পরিচয় তো সবারই দেওয়া উচিত, মানে ছাত্ররা ধৈর্যের পরিচয় দিয়েছে না। ছাত্ররা তো অনেক ক্ষেত্রেই, যেমন ছাত্ররা যেসব দাবি করেছিল রাষ্ট্রপতিকে সরানো, রাজনৈতিক সংঘাতে যেতে চায়নি। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে তারা নিজেরাই জুলাই ঘোষণাপত্র দিতে চেয়েছিল, যেহেতু রাজনৈতিক দল এবং সরকারও আর সেটি বলছে যে এটা আলাপ আলোচনার মাধ্যমে হওয়া উচিত, আর সেখান থেকেও কিন্তু তারা সরে এসেছে। সুতরাং আপনি যে ধৈর্যের কথা বলেন, ধৈর্য দুই পক্ষই দিয়েছে। এখন যে কথার লড়াইকে গণতন্ত্রে আমার মনে হয় বাঁকা চোখে দেখার না, কিন্তু বাঙালি তো লড়াই বেশিক্ষণ চালিয়ে যেতে পারে না। তর্কের লড়াইয়ের স্থায়িত্ব 2.5 থেকে 3 মিনিট, এরপরে সংঘাত সহিংসতা শুরু হয়ে যায়। আমার প্রশ্ন হলো সেখানে সেটা যাতে না হয়, সেক্ষেত্রে ছাত্র নেতৃত্ব, রাজনৈতিক দলকে অবশ্যই মানে প্রজ্ঞার পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে, এবং তাদের কারো কর্মকাণ্ডে যাতে সাবেক যারা ক্ষমতাচ্যুত হয়েছে তাদের ছায়া না পড়ে, মানে তাদের কেউ না বলতে পারে আওয়ামী লীগ আমলেও এটা হয়েছে, তোমরাও এই কাজটি করেছো। এক্ষেত্রে আমি মনে করি
তাহলে সেটা হবে এই জুলাই বিপ্লবের বা জুলাই গণ অভ্যুত্থানের প্রতি যারা জীবন দিয়েছেন তাদের প্রতি সর্বোচ্চ সম্মান, সেটি আপনি বলছেন। সম্মান জানানো অবশ্যই, না পারাটা অসম্মান করা হবে। আচ্ছা, না অসম্মান করা হবে, এবং সেই যারা জীবন দিয়েছেন তারা যে কারণে দিয়েছেন সেই কারণকে এবং জন আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য সবাই যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবে, সেটি আপনি বলছেন। অসংখ্য ধন্যবাদ লুৎফর রহমান। আপনার কাছে যেটি প্রিন্স ভাইয়ের আলোচনা, যে আসলে জামাত ইসলামের আমিরও এই ধরনের মন্তব্য করেছিল, তখন তো আমাদের উপদেষ্টারা, ছাত্র প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা আছেন তারা তো তখন এই মন্তব্য করেননি। আচ্ছা, প্রতিক্রিয়ার কথা যদি বলি তাহলে আপনারা এর আগে দেখেছেন যখন জামাতের আমির সাহেব যখন আপনার ওই আওয়ামী লীগের ব্যাপারে কিছু মন্তব্য তিনি করেছিলেন, সে সময়ের প্রতিক্রিয়া। তো এখন আসলে বিএনপি বড় দল এবং বিএনপির মহাসচিব, ওনার প্রভাব ওইরকম, ওই জায়গা থেকে প্রতিক্রিয়াটাও একটি বেশি হওয়াটা স্বাভাবিক। প্রতিক্রিয়াটাও বড়, হ্যাঁ, প্রতিক্রিয়াটাও বড় হয়েছে বলে আমি আসলে মনে করছি। আর না, কিন্তু মাঠে তো আলোচনা আছে যে আপনাদের এখন মূল আগামী নির্বাচনকে সামনে রেখে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি। গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তো থাকবেই, একে অপরের প্রতি প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, সেটা আমি স্বাভাবিক বলে মনে করছি। বড় দল ছোট দল হিসাবে না, এটা আমি স্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতাই মনে করছি। আচ্ছা, না, সেখানে যদি গণতান্ত্রিক বিউটি অথবা কার্টেসি যদি না থাকে, ডেমোক্রেটিক যদি কার্টেসি বা শিষ্টাচারের ঘাটতি যখন তৈরি হয়, তখন বড় দলগুলো শুধু মন্তব্য তো বড় করলেই হবে না, শব্দের পর শব্দ সাজিয়ে 2 পৃষ্ঠা লিখলেই তো হবে না, সেখানে তো গ্রহণযোগ্যতা থাকতে হবে, তাদেরকে তো সম্মান রেখেই সেটা বলতে হবে। সেই জায়গায় যদি ব্যত্যয় ঘটে তখন তাদের পক্ষ থেকে তো আবার পাল্টা মন্তব্য আসবে, সেটা ধারণ করার মতো অবস্থা আপনারা আছেন? মন্তব্যের কথা যদি বলেন, প্রিন্স ভাই যেটি বললেন যে তারা আমাদের ব্যাপারে ইতিবাচক, এটি চমৎকার কথা, কিন্তু আমরা কিন্তু ইতিবাচক মানে কি, মাঠের অবস্থা কিন্তু ইতিবাচক। মাঠের কথা যেটি আমরা গতকাল দেখেছি, চট্টগ্রামের একজন ছাত্রদলের একজন সাবেক নেতা, যিনি বেশ প্রভাবশালী সেখানকার, উনি সরাসরি গণধোলাইয়ের কথা বলেছেন। তো আমরা বিভিন্ন জায়গায় এ ধরনের কথা যখন আমরা দেখি তখন আমরা মনে মানে বাস্তবিকতায় তখন আমরা এটা আন্তরিকতাটা দেখতে পারি না আর কি। তো এর আগে আরেকটি প্রিন্স ভাই যেটি বললেন যে বিভিন্ন এজেন্সির মাধ্যমে দলে টানার যে ব্যাপার, এটি যদি বিএনপি বলে তাহলে আসলে এটা একটি আইরনি হয়, কারণ আমরা বিএনপির ক্ষমতায় থেকে দল গঠনের ইতিহাস বলছেন, তিনি খোঁজ নিয়েই বলছেন, কিন্তু এটি তাদের ধারণা থাকতে পারে, কিন্তু আমাদের তো এমন মনে হয়নি, কারণ আমরা এই জুলাই ঘোষণাপত্র নিয়ে সারা দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, সাধারণ মানুষের কাছে গিয়েছি, জনসাধারণের কাছে তো আমরা যাচ্ছি। তো এটা করার প্রয়োজন ওই জনসাধারণের কাছে যাওয়ার সাথে সাথে একটু এইভাবে যারা আগের নেতা আছেন, অন্য দলে যারা সংস্কারে ছিলেন সেই 111-এর সময়, এরকম নেতাদের কাছেও কি যাচ্ছেন? আমাদের এটি খোলা বার্তা জনসাধারণের কাছে যে ছাত্রদের অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিল তাদের নেতৃত্বে দল আসছে, এটি খোলা বার্তা সবার কাছে। তো যারা আগ্রহী তারা আসবেন, কিন্তু এটা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু এখানে আলোচনাটি এরকম, যদি একদম খুব খোলামেলা আলোচনা যে নতুন দল আসবে, সেটি তো বিএনপি সহ রাজনৈতিক দলগুলো স্বাগত জানাচ্ছে, যদি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে কোনো অসুবিধা নেই, তারা বলছে। নাগরিক হিসাবে সেই জায়গা থেকে সবাই সেটি রাজনৈতিক দলকে স্বাগত জানায়, কারণ কার মাধ্যমে পরিবর্তন হবে সেটা তো আমরা জানি না, সংস্কার গুণগত পরিবর্তন আসবে। কিন্তু আমাদের দেশের বাস্তবতায় যখন পুরাতন কোনো নেতা অথবা নতুন কোনো নেতা আপনাদের দলের সাথে সম্পৃক্ত হবে, বাংলাদেশের বাস্তবতা কি, সে ক্ষমতা আসতে পারবে, নির্বাচন করে ক্ষমতা আসতে পারবে কিনা, তার প্রভাব বিস্তারের ক্ষমতা কতটুকু থাকবে, অন্ততপক্ষে 2টি বিষয় যাচাই বাছাই করে আসবে, সেই নিশ্চয়তা কিভাবে দিচ্ছেন? এটি তো নিশ্চয়তা দেওয়ার বিষয় না, এটি হচ্ছে এক একজনের পলিটিক্যাল ইন্টারেস্টের বিষয়, কারণ বাংলাদেশের রাজনীতিতে দল বদলের ইতিহাস তো আছেই। তো সেটি কেউ যদি বদল করে আসে সেটি তো স্বাগত জানাবোই, আমরা তো করব না। আমার কাছে এটি ইতিবাচক। এই প্রশ্নে আপনাদের দ্বার উন্মুক্ত? হ্যাঁ, এই প্রশ্ন দারুণ মুক্ত। অসংখ্য ধন্যবাদ প্রিন্স ভাই। কেউ যদি আসে তারা কি করবে ভাই? আচ্ছা, তো এখানে একজন মানে আমার ভাই লুৎফর রহমান অত্যন্ত ভালো বক্তা, আমি বলবো। তো ওনার বক্তব্যটা শুনে একজন মানে এরশাদ আমলের একজন এমপির কথা মনে পড়ে গেল। তো ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে আপনি বারবার দল বদল করেন কেন? তো উনি বলেছেন, ভাই আমি তো দল বদল করি না, সরকার যদি বদল হয়ে যায় আমার কি, আমি তো এক জায়গায় আছি, সরকারেই আছে। তো বিষয়টা আমি ওইভাবে দেখতে চাই না লুৎফর রহমানের বক্তব্যটা। কিন্তু তিনি বলেছেন যে বাংলাদেশের দল গঠনের ইতিহাস বা বাংলাদেশের রাজনীতিতে দল বদলের ঘটনা এটা নতুন নয়। আসলে ওই জায়গাটাই তো আমরা বন্ধ করতে হবে এই কারণে যে আমি রাজনীতিকে যদি সঠিক ধারায় নিতে চাই, শুদ্ধ ধারায় নিতে চাই, যেটা আমাদের অতীতে হয়েছে, সেই কারণেই তো বাংলাদেশের রাজনীতি কুলুষিত হয়েছে। সেই কুলুষিত
জায়গার থেকে রাজনীতিটাকে টেনে নিয়ে আসতে হবে জনগণের কাছে, স্বচ্ছতার কাছে, এভাবে নিতে হবে। তা এখন এই যে বলছে যে আপনার আমি যেটা বললাম যে আমরা তো মাঠে ময়দানে কাজ করছি, আমরা তো এই কড়া নাড়ার শব্দ শুনতে পাচ্ছি, কড়া নাড়ার শব্দ শুনতে পাচ্ছি। যদিও আমরা মনে করি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদ তারা এটার সাথে জড়িত নয়, কিন্তু কেউ কেউ এটার সাথে জড়িত। আপনিও জানেন যে অনেক কিছু ঘটছে, আপনার সাথেও তো উপদেষ্টাদেরও নিশ্চয়ই কথাবার্তা হয়, কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও কথাবার্তা হয়। কারা কাকে ডেকে কি পরামর্শ দিচ্ছেন সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। না মানে প্রিন্স ভাই, এই জায়গায় এই দুইটা প্রশ্ন আপনার আলোচনার সূত্র ধরে একটু শুনি। ঘোষণাপত্র কেন আলোর মুখ দেখলো না, আদৌ দেখবে কিনা সেটি একটি প্রশ্ন। জাতীয় সরকারের একটা প্রস্তাব ছিল সরকারের পক্ষ থেকে, এই দুই জায়গাতেই শিক্ষার্থীদের বক্তব্য যে বিএনপির কারণে দুইটার একটাই হলো না। আমরা শুনেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তো এই বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মূল স্টেক হোল্ডার, তাই না? তো এখানে আমরা বলেছি যে এই সরকার আমাদের সরকার, জনগণের সরকার, এবং আমরা এই সরকারকে সমর্থন করি। এই সরকার যাতে ব্যর্থ না হয়, এই সরকার যাতে কোনো ইয়ের চোরাবালিতে ডুবে না পড়ে, এবং তার যে মূল লক্ষ্য সেটা যেন তারা বাস্তবায়ন করে, এবং সংস্কার কিছু অতি প্রয়োজনীয় সংস্কার করে যে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক, উৎসবমুখর পরিবেশে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদের মাধ্যমে বাকি সংস্কারগুলো করা। এইটার ব্যাপারে আমরা একেবারেই প্রথম থেকেও যে বক্তব্য রেখেছি এখনো একই বক্তব্য রাখছি। আমরা তো বলি নাই যে আমরা সংস্কার চাই। আপনারা বলছেন আপনারা একই জায়গায় আছেন। আমরা একই জায়গায় আছি। আগামী নির্বাচন সংস্কার বা বিচারের প্রশ্নে আপনারা একই জায়গায় আছেন। অবশ্যই আমরা সংস্কার চাই, সংস্কার চাই বলেই হাসিনা পতনের 3 মাসের মধ্যে আমরা নির্বাচন চাই না। কিন্তু শিক্ষার্থীরা বলছে বিএনপি সংস্কার চাই ততটুকু যতটুকু দিয়ে নির্বাচনে আসা যাবে না। অবশ্যই সব সংস্কার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না। সাংবিধানিক যে সংস্কার, এটা করতে সংবিধান সংশোধনের প্রয়োজন আছে। আবার এটা শুধু বিএনপি না, রাজনৈতিক দলের সরকার আসলে এখন যে সংস্কারের আলাপ আলোচনাগুলো হচ্ছে এগুলো হবে নিশ্চয়তা। অবশ্যই আমরা বলতে পারেন আপনার 31 দফা আছে। আমি আমার যে 31 দফা সংস্কার নিয়ে সরকার যে কমিশন গঠন করেছে তাদের যে প্রস্তাবনা, তার 70% আপনার এই আমাদের 31 দফায় আছে। হ্যাঁ, প্রধান উপদেষ্টা তো বলেছেন যেখানে ঐক্যমত হবে সেইটাই সংস্কার হবে, তাই না? তো আমরা তো এখন জেনেছি যে সরকার আপনার কমিশন সরকারের কাছে আপনার তার রিপোর্ট বেশ কয়েকটি কমিশন রিপোর্ট পেশ করেছে, এখন বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলোচনা হবে। এখন অতি দ্রুত আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অতি দ্রুত প্রধান উপদেষ্টাকে এই রাজনৈতিক দলগুলোর সাথে না, আপনার দল থেকে আপনার দল থেকে যখন বলা হয় জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব, তখন এটা একদম চাপ না। নো চাপ। এটা আমরা মনে করি যে আমাদের সময়টা ক্ষেপণ করা হচ্ছে এই সংস্কারের নামে। এক এক সময় এক একটা ইস্যু, নন ইস্যুকে ইস্যু বানিয়ে কোনো একটা অস্থিরতা সৃষ্টি করে, বিতর্ক সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা অহেতুক আপনার সময় নষ্ট করা হচ্ছে। এই সময় ক্ষেপণে বঞ্চিত হচ্ছে কে? জনগণ না বিএনপি? জনগণ বঞ্চিত হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে এবং ফ্যাসিস্টরা লাভবান হচ্ছে। আজকে যে ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে বাইরের দেশ থেকে, এই ফ্যাসিস্টরা বিদেশে পালিয়ে আছে, দিল্লিতে পালিয়ে আছে, ওখানে বসে যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, এই ষড়যন্ত্রকারীরা লাভবান হচ্ছে। তারা ষড়যন্ত্র হতে দেওয়া যাবে না, সেটা কোনোভাবে হতে দেওয়া যাবে না। সেই কারণেই আমরা বলেছি অতি দ্রুত আপনার সংস্কার করে নির্বাচন। আপনি বলছেন জুন জুলাই, আমরা আপনার দল বলছে, আমি বলছি, এবং এমনকি আমাদের দলের আপনার কাছে কি মনে হয় এর আগে সম্ভব? অবশ্যই সম্ভব, যদি আমরা একটা মিনিটও সময় যদি নষ্ট না করি, 1 সেকেন্ডও যদি আমরা সময় নষ্ট না করি, অবশ্যই সম্ভব। আমরা ইতিমধ্যে অনেক সময় নষ্ট করে ফেলেছি আমরা অহেতুক কারণে। এখনো আপনি জানেন যে সামগ্রিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সামগ্রিক মানে সরকারের আলাপটি হয়নি, সামগ্রিক আলাপ হয়নি, যে আলাপটিকে কার্যকরী আলাপ বলা যায়। এখন পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে ইস্যু ভিত্তিক, সরকার বিভিন্ন সমস্যায় পড়েছে, রাজনৈতিক দলগুলোকে ডেকে তাদের মতামত নিয়েছে, সরকার সমর্থন চেয়েছে, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চেয়েছে, আমরা নিঃশর্ত সমর্থন দিয়েছি এবং একই সাথে বলেছি আমরা সামগ্রিক একটা সংলাপ চাই। সৌরভের কাছে আসতে চাই যে পতিত সরকার দিল্লিতে আছে, সেখানে বসে ষড়যন্ত্র করছে, পাশাপাশি আলোচনাটি সৌরভ ভাই আমাদের দেশের রাজনীতিতে বেশ কিছুদিন ধরে বা গত সরকার যখন থেকে ছিল না তখন থেকে আছে যে কে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়,
ট্রাম্প আসলে পতিত সরকারের অনেক সুবিধা, 20 তারিখে শপথ নিল, এর মধ্যে কি কোনো সমীকরণ মেলানোর কোনো সুযোগ আছে আমাদের বাস্তবতায়? না, ওটা অনেক দূরবর্তী। আপনার অনুষ্ঠানের নাম তো রোড টু ডেমোক্রেসি। আমি তো ডেমোক্রেসিও দেখি না, রোডও দেখি না। তো এইখানে রোড সন্ধান করতে হবে, যেটি প্রিন্স ভাই আছেন, এপাশে লুৎফর রহমান আছেন, তাদের দায়িত্ব, কিন্তু তাদেরকেই দায়িত্ব দিয়েছে জাতি যে রোড সন্ধান করা। এখন তারা যদি করতে পারে বাংলাদেশ গণতন্ত্র পাবে, আর যে তারা না করতে পারে বাংলাদেশ গণতন্ত্র পাবে না। স্বৈরাচার যতবার কি অপেক্ষা করছে, কি অপেক্ষা করছে? না, অপেক্ষা, আমরা আশাবাদী। এখন যে পর্যায়ে গেছে আলোচনাটা যদি এরকম হয় যে আমিই সঠিক আর আমার বিপক্ষে যারা সে হচ্ছে শতভাগ বেঠিক, তাহলে কিন্তু সমস্যার সমাধানে আসা যাবে না। এটি ছাত্র নেতৃত্বের ক্ষেত্রেও যে যতটা প্রযোজ্য, রাজনৈতিক দলগুলোরও। এখন ধরুন নির্বাচন হলো, সেটি আগামী ডিসেম্বর হোক বা পরে হোক বা আগে হোক, হ্যাঁ, কথা হচ্ছে যে এ ব্যাপারে তো একটা ঐকমত্য হতে হবে। মানে চাপিয়ে দিলে তো হবে না। এখন ধরেন বিএনপি চাইলো যে আগামী আগস্টে একজন স্থায়ী কমিটির একজন সদস্য তো বলছে যে 5 আগস্টকে স্মরণীয় করার জন্যই তো 5 আগস্টেই নির্বাচন হতে পারে, যে ছাত্র গণ অভ্যুত্থানের বার্ষিকীতে। এখন অন্যদের তো সেই নির্বাচনে এটি তো প্রস্তাব, না প্রস্তাব দিয়েছে, আমি ধরি। আবার ছাত্ররা বলছে ব্যক্তিগত প্রস্তাব। আচ্ছা, ব্যক্তিগত প্রস্তাব, আচ্ছা, দলও প্রস্তাব দিয়েছে কিন্তু জুন জুলাই। হ্যাঁ, এখন আর ছাত্র নেতৃত্ব বলছে যে সংস্কার কাজ শেষ হয়ে নির্বাচন, এবং বিএনপি বলছে এই শেষ হতে 10 বছর সময় লাগবে, যে সংস্কার হাতে নিয়েছে সরকার। তার মানে একমতে আসা যাচ্ছে না। ঐকমত্যে না আসতে পারলে যেটা হবে, নির্বাচনের আগেই একটা বৈরী পরিবেশ তৈরি হবে। সেটা তো ইতিমধ্যে তৈরি হচ্ছে বলে আপনারা মনে করছেন? না, এখনো পুরোপুরি হয়নি। বৈরী পরিবেশ তৈরি হবে, হবু ভাব, হয় ভাব, তাই আমি তো বলছি। সেই এটা করতে যাওয়া যাবে না। না, বৈরী পরিবেশের মধ্যে বিএনপি তার মতো রাজনীতি করবে, ছাত্র নেতৃত্ব বা অন্য দলও করবে। ছাত্র নেতৃত্ব চাইবে বিএনপির শক্তি, বিএনপি নিজেরা শক্তিশালী হওয়ার জন্য বিএনপির যারা প্রতিদ্বন্দ্বী তাদেরকে কাছে টানতে চাইবে, আবার বিএনপিও চাইবে অন্যদের কাছে টানতে। কিন্তু ভয়ের কারণটা যদি এর পরে নির্বাচনের ফলাফল হবে, আমরা অতীতের নির্বাচনগুলোতে যা দেখে আসছি, যারা পরাজিত হন তারাই কিন্তু মনে করেন বা দাবি করেন এই নির্বাচন সুষ্ঠু হয়নি। এবং পরবর্তীকালে সুষ্ঠু মানে কি একেবারে সূক্ষ্ম শব্দটাকে ধার করে নিয়ে আসে, স্থূল বলা হয়েছে। স্থূল একবার বলা হয়েছে স্থূল কারচুপি, আর একবার সূক্ষ্ম কারচুপি। আমি বলছি পুকুর চুরি, সাগর চুরি, অনেক চুরি দেখেছি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে ব্যাপারটা এরকম সাগরে নেমে ভোট চুরি, যে এই নির্বাচনের আগে জাতীয় সরকার না পরে জাতীয় সরকার, তার চেয়ে হচ্ছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে, প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একটা কর্মসম্পর্ক থাকতে হবে। নির্বাচনের আগে থাকতে হবে, নির্বাচনের পরে থাকতে হবে, নির্বাচনের সময় থাকতে হবে, তাহলেই গণতন্ত্র কাজ করবে। না, সেটি তো অনেক ভালো কথা, আপনারা সবাই বলছেন, তিনজনই বলছেন, কিন্তু বাস্তবতা কি, মাঠ কি বলে? বাস্তবতা হচ্ছে, আমি বলি, এখানে দুই পক্ষের দুই নেতা আছেন, আলোচনা হতে হবে। আলোচনা তো হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। আলোচনা তো খুব ভালো হয়, সিদ্ধান্ত ভালো নয়, কিন্তু তা তো বাস্তবায়ন হয় না। তো মানে আপনি বলুন যে বিএনপিও আহ্বান জানাতে পারে, বিএনপিও ছাত্র নেতাদের বলতে পারে যে তোমাদের কি অভিযোগ, তোমাদের কি সমস্যা আছে, বা তোমাদের কি দাবি দেওয়া আমরা বলতে। আবার ছাত্র নেতারাও রাজনৈতিক দলকে আহ্বান জানাতে পারে। এখানে একটি বড়, জানি না প্রিন্স ভাই, মানে বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের যতটা না দ্বন্দ্ব, তার চেয়ে বেশি দ্বন্দ্ব হচ্ছে বিএনপির সমর্থক ছাত্র দলের সঙ্গে। না, আমাদের সাথে ছাত্র নেতাদের কোনো দ্বন্দ্ব নেই। আপনাদের সাথে না, বিএনপির সাথে কোনো দ্বন্দ্ব নেই। এখন ছাত্র দলের সাথেও আছে কিনা আমার জানা নেই। মানে এটি লুৎফর বলতে পারবেন যে আছে কিনা, কারণ ক্যাম্পাসে আমরা সৌরভ ভাই, আপনার কথার একটা ভিত্তি আছে, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তো একমত হতে পারছে না। হ্যাঁ, সে তো একমত হতে হবে। আমরা ডাকসু নির্বাচন চাই, যদি চাই তাহলে একমত হতে হবে। জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও এখন আমি যেটা বললাম যে গণতন্ত্র কাজ করবে তখনই যখন একটা মোটামুটি ঐকমত্য হবে। এই সংস্কারের ব্যাপারে ঐকমত্যের চেয়ে জরুরি হলো যে নির্বাচনের সময়, নির্বাচনকালীন যেসব শর্ত থাকবে, নির্বাচন সুষ্ঠু করতে, এ ব্যাপারেও সবাইকে একমত হতে হবে। কারণ আমাদের এখন আওয়ামী লীগ মাঠে নাই বলে বিএনপির কিন্তু একটা সাংগঠনিক সুবিধাজনক অবস্থায় আছে। বিএনপি
এটা বলতে হবে। মানে এই সেক্ষেত্রে অন্য ছোট দল বলি বা নতুন দল বলি, তাদের মধ্যে একটা সংখ্যা কাজ করে। বিএনপির দায়িত্ব হবে সেই সংখ্যাটা দূর করা। সেই সংখ্যাটা দূর করা। বিশেষ মন্তব্য শোনার জন্য আসছি, কি বলবেন সৈয়দ ইমরান সালেহ? না, প্রথম কথা বলি যে ছাত্রদের সাথে বিএনপি বা ছাত্র দলের কোনো সংঘাত নাই, কোনো দ্বন্দ্ব নাই। ছাত্রদলও আপনার ডাকসু নির্বাচন দাবি করেছে, কিন্তু নির্বাচনের আগে ডাকসুর যে গঠনতন্ত্র, ছাত্র দলও কি ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতি বা আলোচনায় ধৈর্যের পরিচয় দিচ্ছে? না, দিচ্ছে না কেন? অবশ্যই দিচ্ছে। সহমত প্রকাশ করছে এবং পরমত সহিষ্ণুতাও কিন্তু দেখানো হচ্ছে। এখানে আমরা বলেছি ডাকসু নির্বাচনের আগে আমরা বলেছি, মানে ছাত্রদল বলেছে যে তাদের গঠনতন্ত্রের পরিবর্তন আনতে হবে। কারণ এই ডাকসুর যে গঠনতন্ত্র, সেটা প্রাগ ঐতিহাসিক সময় করা, অনেক আগে করা। এটা এখনই সেই গঠনতন্ত্র চলে না। সেগুলি করে তারপর নির্বাচনের কথা বলছেন। আর দ্বিতীয় শেষ লাইন দিয়ে বলেছেন যে আপনি যে নির্বাচনের কথা বলছেন, আমাদের সৌরভ ভাই অত্যন্ত জ্ঞানী এবং বিদগ্ধ একজন মানুষ, তিনি বলেছেন এই আলোচনা তো মানে আমরাই বলেছি সরকার কি করতে হবে। কারণ সরকারের সাথে রাজনৈতিক দলগুলো যদি কোনো নিবিড় যোগাযোগ সম্পর্ক না থাকে, তাহলে এই সরকার কিন্তু কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আমরা তো সরকারের কাছে হস্তক্ষেপ করছি না, করিও না। আমরা চাই সরকার সফল হোক, এবং সেই কারণে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা নিবিড় সম্পর্ক প্রতিষ্ঠা হোক। সরকারও কিন্তু বলেছে, উপদেষ্টারাও বলেছে, প্রধান উপদেষ্টাও বলেছেন যে না, এটা অবশ্যই নিবিড় সম্পর্ক থাকতে হবে। কিন্তু কোথায় যে কোন সমস্যা, কেন নিবিড় সম্পর্কটা তৈরি হচ্ছে না, এখানে কিন্তু প্রশ্ন। সেটা তো আপনারা তো স্পষ্ট করবেন, কোনো একটি রাজনৈতিক দল, এখন তো বলেন না কে সে। না, কোনো একটি রাজনৈতিক দল না, যাদের কথা আপনি মিন করছেন তারাও কিন্তু চায় সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর নিবিড় সম্পর্ক থাকুক। তারাও কিন্তু চায় না যে তা না, তারাও চায়। তাদের সাথে তো আমাদের আলোচনা হয় না যে তা না। কিন্তু এই নিবিড় সম্পর্কটা কেন হচ্ছে না, হচ্ছে না বলেই কিন্তু আজকে এই কথাগুলো এখানে আসছে। সরকারের যে আস্থা এবং বিশ্বাসের সংকট যদি তৈরি হয় রাজনৈতিক দলগুলোর সাথে, এটা কিন্তু এই জুলাই আগস্টের যে মানে কি বলে গণ অভ্যুত্থানের যে ছাত্র গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু আঘাত করবে। সেটা আমরা কেউ চাই না। লুতুর রহমান, শেষ মন্তব্যে কি বলবেন? যে প্রিন্স ভাই যেটি বললেন যে গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা কোনোভাবে ব্যর্থ হোক, সেটা তারা চান না। এই ব্যাপারে সবাই একমতই। তবে এখন যেটি জরুরি সেটি হচ্ছে, আমরা সবাই এটি মনে করি যে সংস্কার কমিশনগুলো যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেটির ভিত্তিতে মানে অতি দ্রুতই আমাদের রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যাতে সংস্কারগুলো শুরু হয়, এবং সংস্কার, বিচার, তারপরে নির্বাচন, আমরা এভাবেই আসলে চাই। আমাদের এই কামনা যে সবার ঐক্যমতেই সংস্কার এবং বিচার হোক, তারপর তো নির্বাচন হবেই। না, কিন্তু সেখানে এই মন্তব্যকে কেন্দ্র করেই যদি একটা সংঘাতময় পরিস্থিতির জায়গায় মন্তব্য সংঘাত আর কি, এরকম অবস্থা যদি তৈরি হয়, তাহলে নির্বাচন আরও যখন ঘনিয়ে আসবে, নির্বাচনী যে তফসিল যেগুলো যখন ঘোষণা হবে, তখন মাঠের পরিস্থিতি তো আরও বেশি উত্তপ্ত হবে। সেটাকে নিয়ন্ত্রণ করা যাবে কিভাবে? সেটির ব্যাপারে তো মানে সব পক্ষেরই আন্তরিকতা দেখাইতে হবে। আসলে আন্তরিকতা না থাকলে, আন্তরিকতা ছিল বিধায় একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আপনি কি মনে করেন শেষ পর্যন্ত এই আন্তরিকতা অব্যাহত থাকবে? আমি চাই যে আন্তরিকতা থাকুক, এবং আশা করি সকলেই এই আন্তরিকতার সাথেই আসলে আগামীর বাংলাদেশ পুনর্গঠনে বিনির্মাণে সবাই যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণের পরিচয় দিক। সৌরভ ভাই, না, এখন এই ভুবনের ভার তো ওনাদের হাতে, যারা রাজনীতি করেন এবং রাজনীতি করতে চান। এবং এত বড় একটা গণ অভ্যুত্থানের পর, এত 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 জীবনদানের পর 6 মাসের মাথায় এরকম একটা হতাশা, এরকম একটা বৈরী পরিবেশ, এরকম একটা মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড অসন্তোষ, মানে এটা কিন্তু কোনোভাবে কাম্য নয়। সরকারকে অবশ্যই জনজীবনের সমস্যাগুলো আগে দেখতে হবে, সমাধানের চেষ্টা করতে হবে। না হলে কিন্তু কোনো সংস্কার, কোনো এবং আপনি যেমনটি বললেন যে ঐক্যের ভিত্তিতে আগামীর দিনগুলোর নির্বাচন বা সংস্কারের প্রশ্নে, এবং সবাই একসাথে, মানে ঠিক ঐক্য না, ঐক্য হলে তো একটা দল হবে, কিন্তু একটা হচ্ছে যে একজনকে ভিন্ন মতকে মানতে হবে, ভিন্ন মতকে শুনতে হবে। এইটা আমাদের দুর্বলতা আছে। এই দুর্বলতা যাতে না থাকে, এটা দলের ভিতরেও আছে। আমরা প্রত্যাশা করি আগামী দিনে যাতে এই অবস্থাগুলো নিয়ে আলোচনা করতে না। সৌরভ হাসান, লুৎফর রহমান এবং সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।